মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, ফেনী 1। মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। না, ঠিক আছে, কেন বসে বলবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নবম জাতীয় সংসদের সর্বশেষ বাজেট সেশন এটি। জাতীয় জীবনের এক ক্লান্তিকালে বর্তমান অধিবেশনটি চলছে। এই অধিবেশনেই নতুন স্পিকার হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে অভিনন্দন। আমি আমাদের ভাষা আন্দোলন, বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, এদেশের বীর জনগণ ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সঈদ সোহরাওয়ার্দী ও মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের জাতিসত্তার বিকাশ ও জাতীয় জাগরণের ক্ষেত্রে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তাঁরা গৌরবময় অবদান রেখেছেন। আমরা কাউকে খাটো করে দেখতে চাই না, সকলকে তার প্রাপ্য সম্মান দিতে চাই। প্রত্যেকের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের ভার ছেড়ে দিতে চাই ইতিহাসের ওপর। আমি বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের তরফ থেকে বিশেষ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যে গণতন্ত্র ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এক পরম লক্ষ্য। একদলীয় বাকশাল শাসন চালু করে সে গণতন্ত্রকে করা হয়েছিল হত্যা। জনগণের মৌলিক অধিকার, বাক ব্যক্তি, সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার কারণেই আজ সংসদে আমরা বিরোধী দল হিসেবে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে। তারা দীর্ঘ সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনে 1991 সালে আমাদেরকে নির্বাচিত করেছিলেন, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আমরা দেশের সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তনের সুযোগ পেয়েছিলাম, যার কারণে জাতীয় সংসদ হয়ে উঠেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মাননীয় স্পিকার, আমাদের দেশে বিভিন্ন প্রতিকূলতা ও বাধা বিঘ্ন সত্ত্বেও সংসদীয় রীতিনীতি অনুশীলনের একটি ঐতিহ্য গড়ে উঠেছে। এই ঐতিহ্য স্থাপনে যে সকল দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ভূমিকা রেখেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল হিসেবে অতীতে ভূমিকা পালন করেছি। গভীর দুঃখের সঙ্গে বলতে হয়, এবারের মতো পরিবেশ আগে কখনো সৃষ্টি হয়নি। সংসদ মেঠো বক্তৃতার জায়গা নয়, কিন্তু এবার গোড়া থেকেই এই সংসদে যে ভঙ্গি ও ভাষা ব্যবহার শুরু হয়েছে,
তা আমাদের জন্য চরম লজ্জার বিষয়। সরকারি দলের দায়িত্বশীল সদস্যরা, মন্ত্রীবর্গ, এমনকি সংসদ নেতা পর্যন্ত বিরোধী দল ও আমাদের জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় যেসব নোংরা ইঙ্গিত করে আসছেন, তাতে রুচিশীল মানুষ মর্মাহত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমার পরিবারের সদস্যদের এবং বিরোধী দলের নেতাদের সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে তা শোনারও অযোগ্য। এ ধরনের বক্তব্য শুনে আমরা অভ্যস্ত নই। এসব কুৎসিত বক্তব্যের জবাব দেওয়া আমার রুচিবোধ ও পারিবারিক শিক্ষার বিরোধী। সে কারণেই আমরা এবারের এই সংসদ কার্যক্রমে অংশ নিতে বিব্রত ও লজ্জাবোধ করি। আমরা তাদেরকে শুধু একটি কথা বলতে চাই, অনেক সময় নীরবতা ও উপেক্ষাই হচ্ছে নোংরামির উৎকৃষ্ট জবাব। জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে তাতে রাজনীতিবিদদেরকে নাগরিকরা কি চোখে দেখছেন? নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখছে এবং তরুণ সংসদ সদস্যরা কি ধরনের ভাষায় কথা বলতে উৎসাহী হচ্ছেন, সেটা আমাদের তলিয়ে দেখা দরকার। আমরা যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, সংসদীয় রীতিনীতি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে এই সংসদের পরিবেশ এতটা কুলসিত কেন হলো? সে প্রশ্নের জবাব খুঁজে বের করতেই হবে। কেবল দুদিকের নবীন সদস্যদের দোষারোপ করে, তাদেরকে ভৎসনা করে, কেবল তাদের কথা এক্সপাঞ্জ করে কোনো লাভ হবে না। সম্মানিত স্পিকার, নবম জাতীয় সংসদের গঠন পর্বে সংসদ নেতা অঙ্গীকার করেছিলেন বিরোধী দলকে সংখ্যা শক্তি দিয়ে বিবেচনা করা হবে না। বিরোধী দলকে মর্যাদা ও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে তিনি কথা দিয়েছিলেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন। দুর্ভাগ্যের বিষয়, তার অনেক ওয়াদার মতোই এই প্রতিশ্রুতিও সময়ের স্রোতে ভেসে গেছে। জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে বিরোধী দলের সঙ্গে গত 4.5 বছরে কি আচরণ করা হয়েছে তা এদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। এসব কারণে বিগত বাজেট অধিবেশনগুলোতে আমরা অংশগ্রহণ না করলেও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা প্রতিবারই সংসদের বাইরে আমাদের বাজেট ভাবনা উপস্থাপন করেছি, যা মিডিয়া ও সুধী মহলে সমাদৃত হয়েছে। জাতীয় অর্থনীতি সম্পর্কে দেশবাসী আমাদের অবস্থান জানতে পেরেছে। আচ্ছা, আমি তো চশমাটা দিইনি। তবে সরকার কখনো আমাদের সুপারিশ ও প্রস্তাবনা কোনো কিছুই গ্রহণ করেনি। এবারের বাজেট অধিবেশনে সরাসরি অংশ নিয়ে প্রস্তাবিত বাজেট সম্পর্কে আমি আমার এই বক্তব্যে আলোকপাত করার চেষ্টা করব। আমার আজকের বক্তব্যের প্রথম পর্বে রাষ্ট্রীয়, রাজনৈতিক, সামাজিক তথা জাতীয় জীবনে বিরাজমান পরিস্থিতি
এবং দ্বিতীয় পর্বে প্রস্তাবিত বাজেট সম্পর্কে কথা বলবো। মাননীয় স্পিকার, জাতীয় জীবনের নানাবিধ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে সংসদের চলতি অধিবেশন শুরু হয়েছে। সাভারের রানা প্লাজা ধ্বংসের ঘটনায় 1100-এরও বেশি শ্রমজীবী নারী পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। কতজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছে তার কোনো সঠিক হিসেব নেই। এখনো অনেকে তাদের নিখোঁজ স্বজনের লাশের খোঁজে আহাজারি করছে। অনেকে অঙ্গহানি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিরতরে পঙ্গু হয়ে গেছে অনেক অসহায় শ্রমজীবী মানুষ, যাদের শ্রমে ঘামে দেশের অর্থনীতির চাকাকে আমরা সচল রাখি। বাংলাদেশের ইতিহাসে এত বড় মর্মান্তিক ভবন ধসের ঘটনা অতীতে আর কখনো ঘটেনি। আর এর আগে তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 113 জন কর্মী জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। যারা শোচনীয়ভাবে প্রাণ হারিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। বিধ্বস্ত রানা প্লাজা থেকে শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে 2 জন নাগরিক জীবন দিয়েছেন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। রানা প্লাজার উদ্ধার কাজে যেসব নিবেদিত প্রাণ সাধারণ মানুষ দিনরাত নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যেসব কর্মী উদ্ধার তৎপরতায় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ। এনাম মেডিকেল কলেজ, হাসপাতাল সহ যেসব প্রতিষ্ঠান পঙ্গু ও আহতদের চিকিৎসা সেবা দিয়েছে, তাদের জন্য রইল আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতাবোধ। ধারাবাহিক কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনার ফলে পোশাক কারখানার কর্মীদের জীবন মান ও সমস্যার প্রতি দেশে বিদেশে সকলের নজর পড়েছে। ইতিমধ্যে আমাদের জন্য একটা বড় দুঃসংবাদ এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। কাজেই বিষয়টি আর খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সমস্যার নিরসন করতে হবে। নিশ্চিত করতে হবে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও নিরাপত্তা। গার্মেন্টস শিল্পের কর্মীদের ন্যায্য অধিকার সমূহ প্রতিষ্ঠিত করতে হবে। গার্মেন্টস খাতে সাধন করতে হবে প্রয়োজনীয় সংস্কার। এক্ষেত্রে মালিক, কর্মজীবী সরকার ও ক্রেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাষ্ট্রের দায়িত্ব হবে শ্রমিক মালিক সুসম্পর্ক নিশ্চিত করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শিল্পের দ্বারোদ্ঘাটন করেছিলেন। এই শিল্পের বিকাশে আমরা সাধ্য অনুযায়ী ভূমিকা রেখেছি। বিকাশমান এই শিল্প যখন কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখছে, নারীর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক অগ্রগতিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই শিল্প সংকটে পড়লে অর্থনৈতিক ও সামাজিক সকল দিকেই
আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশ, জাপান, কানাডা, বিভিন্ন বন্ধু রাষ্ট্রের প্রতি আমার আবেদন থাকবে, তারা যেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অনুসরণ না করেন। কারণ যে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার নামে এই কঠোর সিদ্ধান্ত তা প্রকৃতপক্ষে তাদেরকেই ক্ষতিগ্রস্ত করবে। মাননীয় স্পিকার, এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে সরকার এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রচারণা শুরু করেছে। বলা হয়েছে আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমার চিঠি নয়। আমরা দেখাতে পারি, প্রমাণ দেখাতে পারি। আমি দেখাতে পারি প্রমাণ। কেউ কেউ বিদেশি একটি পত্রিকার, শোনেন কথা শোনেন, কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছে। আমি এমন কোনো লেখা পাইনি, এমন কোনো লেখা পাঠাইনি, বরং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ততবারই আমি জিএসপি সুবিধা বহাল রাখা এবং বাংলাদেশের তৈরি পোশাককে এই সুবিধার আওতায় আনার সুপারিশ করেছি। কালকে ইত্তেফাকে খবরটি ছিল এবং নিচে লেখা ছিল ছোট করে, আপনারা দেখেছেন যে দেশের রানা প্লাজা, কর্মপরিবেশ এবং আমিনুল হক হত্যার জন্য এই আপনাদের জিএসপি বন্ধ হয়েছে। আমি আমাদের রেডিমেড গার্মেন্টস সহ সকল রপ্তানি পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি। সরকারের উদ্দেশ্যে বলবো, নিজেদের ব্যর্থতার দায়ভার অন্যের উপর চাপিয়ে লাভ নেই। দেশবাসী জানেন বাংলাদেশে সাহায্য বন্ধ করার আবেদন জানিয়ে কারা বিদেশে চিঠি লিখেছিল, কারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে বিদেশে জাতীয় স্বার্থবিরোধী প্রচারণা চালিয়েছে। আজ এই স্পর্শকাতর সময়ে তাই এসব প্রচারণা বন্ধ করা দরকার। তবে আমাদের সকলকে একথাও মনে রাখতে হবে যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। বিশ্বের বিভিন্ন দেশ এখন পরস্পরের উপর নির্ভরশীল। কাজেই আমাদের দেশের আভ্যন্তরীণ ঘটনাবলীর দিকে দুনিয়ার কেউই চোখ বন্ধ করে থাকে না। জনাব স্পিকার,